শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার মহাসড়ক অবরোধ, ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে অপারগতা জানালে শুরু হয় উত্তেজনা। রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে এনসিপির পদযাত্রা, গণ অভ্যুত্থানের আগেই দেশ পরিবর্তনের ভাবনা ছিল শিক্ষার্থীদের। নীতিগত সিদ্ধান্ত নেই, একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব। আমাদের টার্গেট ছিল যে আমরা ঈদের ছুটির পরবর্তীতে গিয়ে এটা নিয়ে মুভ দিতে হবে। একটা বোঝাপড়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে, রাজু ভাস্কর্য দখল করতে হবে, রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে শাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে। আশুলিয়ার মরদেহ পোড়ানো মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, শেখ হাসিনার আদালত অবমাননা মামলার শুনানিও আজ। ইভিএম কেনায় ৩,০০০ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে ৩ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। এনআইডি সংশোধনে হয়রানি কমানোর চেষ্টা করছে ইসি। নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি, আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে। দুদিন বিরতির পর ফের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, সবার আন্তরিকতা থাকলে এ মাসেই জুলাই সনদ, আশাবাদ ডক্টর আলী রিয়াজের। ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কার হবে জানালেন অর্থ উপদেষ্টা। আটকে পড়া অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। ইআরএফ পুরস্কার পেলেন যমুনা টেলিভিশনের রিমন রহমান। পাহাড়ের সীমান্ত সড়ক খুলেছে নতুন দুয়ার, প্রকৌশল উৎকর্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। নেতাকর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে ব্লকেট কর্মসূচি পালন করতে পটিয়া থানার সামনে তারা অবস্থান নেন। পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে পটিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নেওয়া হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতারে অসম্মতি জানায়। এ নিয়ে ছাত্রদের সাথে পুলিশের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। পরে ওই ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নেয়। আর সংঘর্ষে ৬ জন আহত হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে পুলিশের দাবি, থানায় প্রবেশ করে মব সৃষ্টির চেষ্টা করা হয়, তা প্রতিহত করার সময় পুলিশের ৩-৪ জন সদস্য আহত হন। এই ব্যাপারে খোঁজ খবর রাখছেন সহকর্মী আলামিন শিকদার, তিনি পটিয়ায় আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। আলামিন, সড়ক কি এখনো অবরোধ অবস্থায় আছে কিনা জানাবেন। আরেকটি বিষয়, এই বিষয় নিয়ে বৈষম্য বিরোধী যেই ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা কিছু বলছেন? আমরা এখন থেকে ঠিক 1 ঘন্টা আগেই এই জায়গাটিতে এসেছি। ঠিক সকাল 10:30 থেকে 11টা নাগাদ প্রথমে এই আন্দোলনকারীরা পটিয়ার যে থানা রয়েছে সেই থানার সামনে তারা থানা ঘেরাও কর্মসূচি করেছে। এরপরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই পটিয়া অংশে এসে তারা সড়ক অবরোধ, এবং সেই সড়ক অবরোধ এখনো পর্যন্ত রয়েছে, যার কারণে চট্টগ্রামের সাথে কক্সবাজারের যে যোগাযোগ ব্যবস্থা সেটি বন্ধ রয়েছে। এবং মাঝ পথেই আমরা দেখছি যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, টায়ার দিয়ে তারা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ তারা প্রকাশ করছে। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফি এখানে এসেছে। রাফির সাথে আমরা কথা বলেছি। রাফি যে বিষয়টি আমাকে জানিয়েছে, তিনি বললেন যে গতকাল এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের উপর যে হামলাটা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেটি একেবারেই পরিকল্পিত হামলা, এবং এই হামলার পেছনে আওয়ামী লীগের
দোসররা কাজ করছে এবং পুলিশ আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে এমন তারা অভিযোগ করেছে। তাই তারা এই যে ওসি যার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে তাকে পদত্যাগের তাকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তাকে শাস্তিমূলক আইনের আওতায় যেন আনা হয় সেই দাবি তারা জানাচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত এইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে চট্টগ্রামের পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করবেন, তাদেরকে আশ্বস্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের আন্দোলন সেই আন্দোলনটি চালিয়ে যাবে এবং বিক্ষোভ কর্মসূচি সেটাও মহাসড়কে তারা পালন করবে বলে জানিয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেন খুব দ্রুতই পুলিশ সংস্কার কাজ সেটা শুরু হয় এবং যারা এখনো ঘাপটি মেরে আওয়ামী লীগের দোসররা এখানে রয়েছে তাদেরকে যেন সেখান থেকে অপসারণ করা হয় এবং তাদের চাকরিচ্যুত করা হয়, সেটাই কিন্তু এখান থেকে দাবি জানানো হচ্ছে। বেশ কয়েক দফা দাবি এখান থেকে উঠে এসেছে, যেমনটি শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আলামিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে আজ কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পথসভা ও গণসংযোগ করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বেলা 11টায় রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উদ্দেশ্যে গাড়িবহর রওনা হয়। পথে পথে তাদের স্বাগত জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আর এনসিপির কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকে। রংপুরের কাউনিয়া হয়ে কুড়িগ্রামের রাজারহাট পৌঁছে পথসভায় অংশ নেবেন তারা। পরে বিভিন্ন উপজেলা ঘুরে লালমনিরহাটে পৌঁছাবে এনসিপির গাড়িবহর, আর সেখানে শহরের মিশন মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। আজ 2 জুলাই 2025, ঠিক 1 বছর আগে এই সময় শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। শাহবাগ অবরোধ, বিক্ষোভ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ধাপে ধাপে এই কোটা আন্দোলন রূপ নেয় গণজোয়ারে। জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে জানবো আন্দোলনের পেছনের সেসব পরিকল্পনাগুলোর কথা। জুলাইয়ের 1 তারিখে যখন আমাদের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমাদের যে আন্দোলনটি শুরু হয়, তানজিনা তামিম হাফসা 24-এর কোটা আন্দোলনের প্রথম দিন থেকেই যে কজন নারী সামনের সারিতে থেকেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। রক্তাক্ত জুলাইয়ের বহু নেপথ্যের ঘটনার সাক্ষী তিনি। যমুনা টেলিভিশনের সাথে স্মৃতিচারণায় হাফসা বলছিলেন গণ অভ্যুত্থানের সূচনা লগ্নের সেসব কথা। আন্দোলনটা শুরু হয়েছিল জুনে এবং সেই সময় কিন্তু 2-1 দিন মুভমেন্ট হয়েছে এবং এর পরবর্তীতে এটা আমাদের টার্গেট ছিল যে আমরা ঈদের ছুটির পরবর্তীতে গিয়ে এটা নিয়ে মুভ দিতে হবে। তখন কিন্তু বিভিন্ন প্ল্যান করছিলাম যে আমাদের এই পুরো আন্দোলনের নাম কি হবে এবং কিভাবে নাম দিলে এই আন্দোলনটাকে সবার একটা এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে। সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1 জুলাই রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ হয়, সেখান থেকেই আসে 3 দিনের কর্মসূচি। পরদিন অর্থাৎ 2 জুলাই বেলা 2:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গণপদযাত্রা শুরু করে বিপুল সংখ্যক শিক্ষার্থী। ক্যাম্পাস ঘুরে এদিন শাহবাগ মোড় অবরোধ করে তারা। প্রশ্ন হলো, আন্দোলনের দ্বিতীয় দিনেই বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে একত্রিত করা সম্ভব হয়েছিল কিভাবে? কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলাম, যার কারণে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে। যার কারণে যারা আন্দোলনটা শুরু হয়েছিল তাদের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি এবং কমিউনিকেট করে কানেক্ট হই আমরা তাদের সাথে। এবং আমরা এই ঈদুল আজহার যেই বন্ধটা ছিল এই বন্ধের মধ্যেই আমরা মোটামুটি সারা দেশে একটা কমিউনিকেশন মেনটেন করি এবং আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নেই যে আমরা যে কোনো আমাদের যেই যৌক্তিক দাবি রয়েছে এই যৌক্তিক দাবির আন্দোলনে আমরা সবাই একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ছাড়িয়ে বিক্ষোভ ছড়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ সহ দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর ধীরে ধীরে আরও সংঘবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। জুলাইয়ের আরেক সম্মুখ যোদ্ধা রিফাত বলছিলেন, কেবল 36 দিনে নয়, দেশ নিয়ে শিক্ষার্থীদের চেতনার শুরুটা হয়েছিল আরও আগে থেকে। আমরা এক বাসায় থাকতাম, একসাথে স্ট্র্যাটেজি মেক করতাম, যেটা হয় আর কি, একসাথে থাকা, একসাথে খাওয়া, যে আত্মিক একটা বন্ধন গড়ে উঠেছিল। কিছু জিনিস একটা মুভমেন্ট, একটা গণ অভ্যুত্থান তৈরি করার জন্য কী কী এলিমেন্ট লাগে সেইটা আমরা হলো গিয়া
পর্যবেক্ষণ করেছিলাম, আমরা বোঝার চেষ্টা করেছিলাম। একটা বোঝাপড়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে, রাজু ভাস্কর্য দখল করতে হবে, রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে শাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে। ছাত্রলীগের একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হবে, যারা আসলে দীর্ঘদিন যাবত নির্যাতিত, তো সবাই তো আসলে মন থেকে ছাত্রলীগ করে নাই। 2 জুলাই শাহবাগ মোড় ঘণ্টাখানেক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে বিকেল 5টার দিকে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের চাওয়াটা ছিল খুবই সাধারণ। 56% কোটা সংস্কার করে চাকরি হতে হবে মেধার ভিত্তিতে। তবে এই স্বাভাবিক চাওয়াটিকে যৌক্তিকভাবে সমাধানের বদলে সরকারের একের পর এক হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ পুঞ্জীভূত হয়, যা ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের আন্দোলনে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ার হত্যার পর লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এর আগে গত 19 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। সকালে মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের 5 আগস্ট সাফারে আশুলিয়া পুলিশের গুলিতে 5 জন প্রাণ হারান, 1 জন গুরুতর আহত হন। পরে 5 জনের লাশ আর ওই আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রসিকিউশন জানায় এই ঘটনায় 11 সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এদিকে ট্রাইব্যুনাল 1-এ 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। শেখ হাসিনার এমন বক্তব্যে আদালত অবমাননা মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ। বৈষম্য বিরোধী আন্দোলনে সোহেল রানাকে হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানার এই মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপুমণিকেও গ্রেফতার দেখানো হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব NM জিয়াউল আলম সহ 4 জনকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডের মামলার এজহার নামীয় আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়। এদিকে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট কারণ ছাড়াই মামলার আসামি করা হচ্ছে অভিযুক্তদের। সালমান এফ রহমান, আনিসুল হক, ডক্টর দীপুমণি, জিয়াউল আলম সহ টোটাল সর্বমোট 7 জনকে শুনানি দেখানো হয়। বিজ্ঞ আদালত শুনানি দেখে জেলা আদালতে প্রেরণ করে। বিজ্ঞ আদালতে বলেছি যে ওনারা এই মোহাম্মদপুর 39-6-25 এই মামলাগুলোতে আয়ু সাহেব ওনাদের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। মহামান্য হাইকোর্টের উচ্চ আদালতে আছে, নির্দিষ্ট উপাদান ছাড়া, নির্দিষ্ট কারণ ছাড়া কোনো আসামিদেরকে শুনানি দেখানো যাবে না, যা সম্পূর্ণ ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার পরিপন্থী। এবং আমরা মনে করি সেই জামিনে আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM এর মাধ্যমে রাষ্ট্রে 3000 কোটি টাকা বেশি নষ্ট করেছে। এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তলবে হাজির হয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফেরজান আক্তার এবং ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এদিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের 6 জনকে তলব করা হয়েছে এবং দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে 1.5 লাখ টাকার EVM ক্রয় করে সরকারের প্রায় 3172 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। আর এই অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনে দুদকের অভিযানে সত্যতাও মেলে। আমাদের সহকর্মী রাজীব আহমেদ দুদকেই আছেন, তিনি একটু আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। জিজ্ঞাসাবাদ এখন কোন পর্যায়ে আছে রাজীব, একটু বিস্তারিত করে জানান আমাদের। বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচনের জন্য যে EVM ক্রয় করেছিল, সেই EVM ক্রয়ের অনিয়ম নিয়ে দুদক অনুসন্ধান করছিল। তারই প্রেক্ষিতে আজকে সকাল 10:30টা থেকে আপনার EVM সংক্রান্ত দুর্নীতি নিয়ে অনুসন্ধানের জন্য 6 জন নির্বাচন কমিশনের 6 জন কর্মকর্তাকে ডাকা হয়েছে। তার মধ্যে সকাল 11:30 থেকে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা হলেন উপসচিব ফরহাদ হোসেন, তারপর সিস্টেম
অ্যানালাইসিস্ট ও একজন মেনটেন্যান্স আশরাফ সহ 3 জন। এবং দুদক থেকে জানায় যে বিগত সরকারের আমলে যে ইভিএম ক্রয়ের ক্ষেত্রে 10 গুণ দাম বৃদ্ধি করে তারা এই ইভিএমগুলো কেনাকাটা করে। এখানে প্রায় 3172 কোটি টাকা সরকারের বিনষ্ট করা হয়। এছাড়াও বলা হয়েছে, এখানে দুদকের অভিযোগে বলা হয়েছে যে ওই সময়ে যে নির্বাচন প্রধান ছিলেন নূর হুদা সহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টেন্ডার ব্যতীত এই ধরনের ক্রয় করেন এবং কেনাকাটা যেটা সরকারি বিধি অনুযায়ী টেন্ডারের মাধ্যমে এইসব ইভিএম কেনার কথা ছিল সেটা তারা সেই প্রক্রিয়ায় তারা ব্যাহত করে তারা নিজেদের মন মতো ক্ষমতার অপব্যবহার করে সরকারের 1.5 লাখ টাকার ইভিএমকে 1.5 লাখ টাকা করে এই ইভিএমগুলো কিনান। এতে সরকারের প্রায় 3172 কোটি টাকার মতো অপচয় হয়। আর এ নিয়ে অনুসন্ধানে দুদক কর্মকর্তারা নির্বাচন কমিশনের এই কর্মকর্তাদেরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা জিজ্ঞাসাবাদ শেষে তারা কি তথ্য উপাত্ত পেয়েছেন সেটা তারা আমাদেরকে জানানোর কথা রয়েছে এবং সেই অনুযায়ী তারা যে কি পরিমাণ আরও এর সাথে কারা সঙ্গে কারা জড়িত আছে বা এর সাথে কারা এই ক্রয় বা অনিয়মের সাথে কারা সংশ্লিষ্ট সেটা তারা খুঁজে বের করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এ ধরনের অনিয়ম যেন অন্য নির্বাচনের সময় বা ক্রয়ের সময় যেসব অনিয়ম যে না হতে পারে সেক্ষেত্রে তারা নজর দিবেন এবং সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন নিশ্চয়ই নজর দেবেন এবং এর পরবর্তীতে কি ফলাফল আসে সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় পরিচয়পত্র সংশোধনে হয়রানি আর থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন। সকালে কমিশনের সাংবাদিকদের তিনি কথা বলেছেন ভুল কম করে এনআইডি সংশোধনের আবেদন 0 ভাগে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ইসি সচিব জানিয়েছেন 2025-এর 1 জানুয়ারি থেকে 3,78,000 সংশোধন আবেদন ছিল আর আগে গড়ে সংশোধন আবেদন ছিল লাখের উপরে। এখন আবেদনের সংখ্যা 80,000-এর কাছাকাছি, তার মানে 20,000 কমেছে আর সামনের 3 মাসে তা আরো কমবে বলেই আশা করেন তিনি। এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো তার জন্য কিন্তু নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি। আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। তার মানে 20,000 এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্রাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিন আজ এখন কুড়িগ্রামের রাজারহাটে আছেন এই পদযাত্রা বহর এবং সেখানে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি। এবং সকলে মিলে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। কুড়িগ্রামের পথে প্রান্তরে আমরা আছি, সারা বাংলাদেশের 64 জেলায় এনসিপির বার্তা আপনারা ছড়িয়ে দেন। আপনারা 24 আমাদের উপর আস্থা রেখেছেন, আপনারা আরেকবার আমাদের উপর আস্থা রাখেন। আমরা দায়িত্ব নিতে চাই। আপনারা যারা মুরব্বীরা আছেন আমাদেরকেও আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন, আমাদের পাশে এসে দাঁড়ান। যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন তারা আমাদের সাথে এসে দাঁড়ান। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ গড়ে তুলবে। কোন দল আছে? কুড়িগ্রামে কোন দল আছে? রাজারহাটে কোন দল আছে? সারা বাংলাদেশে কোন দল আছে? 24-এর গণ অভ্যুত্থানে কোন দল আছে? ছাত্র জনতার কোন দল আছে? বৈষম্য বিরোধী লড়াই করে কোন দল আছে? আগামী সংসদে যাবে কোন দল আছে? সবাই বলো হাতের তালি, একসাথে একতালে কুড়িগ্রামে, রাজারহাটে, উত্তরবঙ্গে, সারা দেশে সংসদে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ফের বৈঠক শুরু হয়েছে। বেলা 11টার দিকে জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়ে দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের সংলাপ শুরু হয় এবং শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন গণ অভ্যুত্থান সাফল্য থেমে গেলে হবে না, বিভিন্নভাবে দলীয় ও জোটগতভাবে কমিশনের সাথে যোগাযোগ হচ্ছে, এক জায়গায় পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদ জানান। বলেন সকলের আন্তরিকতা থাকলে জুলাইয়ের মাঝামাঝি ঐক্যমতে পৌঁছানো যাবে। আর বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা অংশ নিয়েছেন। কখনো কখনো আমরা অগ্রসর হই, কখনো কখনো আমরা যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই। কিন্তু তারপরেও জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে
যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে এই জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ফ্যাসিবাদের পতনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি, জনগণ এখনো নির্বাচিত একটি সরকার পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ময়মনসিংহ দক্ষিণ জেলার নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। আর সেখানে সাংবাদিকদের বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, তা কেবল নির্বাচনের মাধ্যমে সম্ভব। বলেন, একটি গোষ্ঠী জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিএনপির কোনো নেতা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান নজরুল ইসলাম খান। কারা যা এই দেশের স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে, স্বৈরাচারের হাতে নিগৃহীত হয়েছে, এটা তো জনগণ জানে, জনগণ দেখেছে। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন, এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে, আমরা এটা মনে করি না। বরঞ্চ এসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। ঢাকার দোহারে নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদকে গুলি করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, ভোরে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে যান ওই বিএনপি নেতা। এ সময় 3 যুবক মোটরসাইকেলে এসে তাকে গুলি করে কুপিয়ে পালিয়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা গিয়ে তাকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, তার মাথা, ঘাড় ও শরীরে 4টি গুলির চিহ্ন মিলেছে। আর দলের বিবদমান দুপক্ষের বিরোধের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। রাত হলেই আতঙ্ক বাড়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই ঘটছে। পর্যাপ্ত পুলিশি তৎপরতা না থাকায় অপরাধীরা বেপরোয়া। অবশ্য পুলিশের দাবি, চলাচলকারীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহার হয় সড়কটি। সরাইল, নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই এই 3 উপজেলার বাসিন্দাদের যাতায়াত। তবে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে ডাকাতি। রাত হলেই শুনশান নীরবতা। সড়কের দুপাশে ঝোপের মাঝে ঘাপটি মেরে থাকে ডাকাতরা। 2 প্রান্ত হাওর বেষ্টিত হওয়ায় দ্রুত পালিয়ে যেতেও কোনো অসুবিধা হয় না। গাছ ফালায়া রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেবে, বা অনেক সময় লুট গাড়ি তো আস্তে আস্তে চলে, চলাকালীন ওরা গাড়ি ব্যারিকেড দিয়া লুট গাড়িটা থামায়, মনে হয় ওদের যে কোনো একটা দিয়া গাড়ি আটকাইলা। বড় একটা ইট যদি মারে, অনেকে তো আছে গ্যালাসটা উপরে পড়লে সমস্যা, তেল লেগে ব্রেক করে ধরে আপনার মাইর দূর করবো, আপনি ইয়ারে দাম থাকতে গাড়ি দিবা, তো ধরে মাইর দূর করে আপনার ফালাই দিয়ে যাবো গাড়ি লিয়া। সরাইল অংশ শেষ হওয়ার আগেই ধরন্তি এলাকা। সেখান থেকে নাসিরনগরের কুন্ডা পর্যন্ত বেশিরভাগ অংশেই নেই বসতি। এই এলাকায় প্রায় নিয়মিতই ডাকাতের কবলে পড়েন চলাচলকারীরা। মালামাল লুটে নেয়ার পাশাপাশি নারীদের হেনস্থা করারও অভিযোগ আছে। ডাকাতদের কবল থেকে বাদ যায় না লাশবাহী অ্যাম্বুলেন্সও। সড়কটির হবিগঞ্জের লাখাই অংশেও একই অবস্থা। পুলিশ তো মনে করেন এরা বাউন্ডারি পাই হয় না, এরার একটা সীমানা আছে, মানে এরা ব্রিজের উপরে থাকলে এরা নিচে কোনোদিন নামবে না। ডাকাত থাকলে এরা চলে যায়, কাজ শেষ হওয়ার পরে ওরা আসে। জিগাইব বাড়ি কই যাইবেন, কই থেকে আইসেন, এগুলা জিজ্ঞাসা আপনি চেক করে সারে। গাড়ি সিঙ্গেল দিলে আপনি না দাঁড়ালে ইডাল মারবো, নাহলে গায়ে মারবো, বাড়ি মারবো, চলতি গাড়ি। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো বিষয়ে অবগত, তবুও পর্যাপ্ত টহল নেই। অভিযান চালিয়েও নাকি ধরা পড়ছে না ডাকাতরা। আমাদের আসলে সরাইল থানার একটা টিম থাকে রাস্তায়, আর ওই পাশে ব্রিজের ওই পাশে থাকে আপনার যে প্রথম ব্রিজটা, সেই ব্রিজটার ওখানে থাকে আপনার নাসিরনগর থানার একটা টিম। ডাকাত দলটা আসলে আন্তজেলা, এরা যে এখানেই স্থায়ীভাবে থাকে ব্যাপারটা এরকম না। হবিগঞ্জ থেকে আসে, নরসিংদী থেকে আসে, ছোটোখাটো ডাকাতি করে, অথবা বড় ডাকাতি যদি পায় সেটা করে। এই দীর্ঘ রাস্তায় তো আসলে মনে করেন যে 10 মিটার অথবা 100 মিটার পর পুলিশ দাঁড়া করানো সম্ভব না। এই আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড লাইট বসানো হলেও সেগুলো ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই সড়কটি 2 জেলায় পড়ায় মামলা করতে গিয়েও ভোগান্তিতে পড়েন ভুক্তভোগীরা। তাই বেশিরভাগ ঘটনাই থেকে যায় অন্তরালে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আমাদের সহকর্মী মাইনুল মারুফ খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মারুফ, শেখ হাসিনার আদালত অবমাননা মামলার রায় বিচারক আর কি বললেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। কিন্তু এই মামলাটি শুনানির জন্য ছিল এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে সর্বশেষ যেদিন এই মামলা শুনানি হয়েছিল তখন কিন্তু আদালত শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছিলেন, পাশাপাশি একজন আদালতের সহায়তাকারী হিসেবে অ্যামিকাস কিউরিও নিয়োগ দেওয়া হয়েছিল এবং আজ কিন্তু উভয় পক্ষের অনুপস্থিতিতে পুনরায় শুনানি হয় এবং শুনানিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সে সকল অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি যেই ফোন রেকর্ডটি বা যেই রেকর্ডটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই রেকর্ডটিও কিন্তু কোর্টে চালানো হয় এবং সব কিছু অবজার্ভ করে সব কিছু শুনে দেখে এবং কোর্টের যে রেকর্ডটি পড়া দেখানো হয়েছিল বা শোনা হয়েছিল সেই রেকর্ডের সত্যতা যাচাই করা হয়েছিল এবং তদন্ত কর্মকর্তা এসেছিলেন, এসে সব তাদের সাক্ষ্য প্রমাণ এবং সব কিছু শেষেই কিন্তু এই রায় ঘোষণা করা হলো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এটি কিন্তু প্রথম রায়। তাকে আজ 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যে শাকিল আকন বুলবুল যে শেখ হাসিনার সাথে কথা বলা অবস্থায় ছিলেন সেই রেকর্ডে তার কিন্তু 2 মাসের সাজা দেওয়া হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যে চিফ প্রসিকিউটর আমাদের মাঝে এসেছেন এবং তিনি এই মামলার বিষয়ে খুব দ্রুতই আমাদেরকে বাকি যে সকল তথ্য আছে জানাবেন। এবং আমি যে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে যে আরেকটি মামলা ছিল আজকে আশুলিয়ায় লাশ পোড়ানোর যে মামলাটি, সেই মামলায় কিন্তু আজ অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এবং অভিযোগ আমলে নিয়ে কিন্তু দিয়েছেন ট্রাইব্যুনালে। আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা একটা আবেদন করেছিলাম যে এই ট্রাইব্যুনালে বিচারাধীন আসামি শেখ হাসিনা এবং গাইবান্ধা জেলার আওয়ামী লীগের নেতা শাকিল আকন্দ বুলবুলের মধ্যে একটা টেলিফোন কনভারসেশন অথবা জুম কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি 227 জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছেন যারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং যে সমস্ত লোকেরা আওয়ামী লীগের লোকদের উপরে হামলা করার জন্য দায়ী তাদের বাড়িঘরকে তিনি ধ্বংস করে দেওয়ার জন্য, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে, এটা যেন তারা মাথায় রাখে। এই কনভারসেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন, থ্রেটেন করেছেন। এর দায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 11(4) ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অথবা আদালতের কার্যধারাকে বিঘ্নিত করার জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত প্রথমে শোকজ নোটিশ জারি করেন যে তারা যেন হাজির হয়ে তাদের এই বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তার জন্য জবাব তারা দেন। সেই নোটিশটি শেখ হাসিনা এবং আরেকজন যিনি আসামি তার বাড়িতে, তাদের ঢাকা শহর এবং গ্রামের বাড়ির ঠিকানায় যথারীতি জারি করা হয়। তা সত্ত্বেও তারা হাজির হননি। এরপরে আদালত পরবর্তীতে নির্দেশ দিয়ে 2টি জাতীয় পত্রিকায় নোটিশ আকারে এটা ছাপার নির্দেশ দেন যে তারা যেন এই আদালতে হাজির হয়ে এই কন্টেম্পটের রুলের ব্যাখ্যা দেন। তা সত্ত্বেও তারা হাজির হননি। এরপরে আদালত আসামিদেরকে ডিফেন্ড করার জন্য স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করেন এবং এর বাইরেও অতিরিক্ত হিসাবে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দেন এবং আজকে এটার উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আর্গুমেন্ট করি এবং এর বাইরে অ্যামিকাস কিউরি এবং স্টেট ডিফেন্স লয়ারও আর্গুমেন্ট করেন। আমরা দেখছিলাম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফ করছিলেন, যেমনটি আপনারা শুনলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় হলো আদালত অবমাননার দায়ে 6 মাস সাজা দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এনবিআর বিভক্তি ইস্যুর জটিলতায় ঋণের কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি আইএমএফ, এমনকি এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে নেয়নি। শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টাকে ব্যাখ্যা দিতে হয়েছে। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান। অর্থ উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে আর আটকে পড়া অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। বলেন প্রযুক্তির মাধ্যমে এসএমই খাতের আধুনিকায়ন প্রয়োজন। ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়নে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসার তাগিদ দেন তিনি, আর বলেন এ বিষয়ে সহযোগিতা করবে অর্থ মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন অর্থনীতিতে মাঝারি শিল্পের অবদান অনেক, এসএমইর মাধ্যমে নারীদের ক্ষমতায়নও বেড়েছে।
এনপিআর এর ব্যাপারে আপনারা জানেন। এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে, IMF এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে। তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি, সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেশন নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি, আই হ্যাড টু রাইট এ লেটার। দেখেন একটা কিরকম একটা ড্যামেজ গেছে। ওরা বলছে এটা হলে আমরা কি মিটিং করবো কি না করবো। যাই হোক, আপনারা দেখেন এখন তো সবাই IMF এর টাকা আসছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে তাকে এনবিআর এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে সাময়িক বরখাস্ত করার আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সরকারের নির্দেশনা অমান্য করে কাস্টম হাউস বন্ধ রাখায় তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। জানানো হয়েছে, রাজস্ব বোর্ডের কর্মকর্তা জাকির হোসেন 21 ও 28 জুন কর্মস্থলে উপস্থিত হননি। 18 জুন এনবিআর এক আদেশে 28 জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সেই নির্দেশ অমান্য করে চট্টগ্রাম কাস্টম হাউস শনিবার রোববার বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে। পাহাড়ের বুক চিরে নির্মিত সীমান্ত সড়ক, দুর্গম পার্বত্যাঞ্চলে যোগাযোগের নতুন মাইল ফলক। 1036 কিলোমিটার দীর্ঘ সড়কে 317 কিলোমিটারের কাজই শেষ, যা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই 3 জেলা জুড়ে বিস্তৃত। শুধু সীমান্ত সুরক্ষা নয়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নির্মিত সড়কটি প্রকৌশল উৎকর্ষতারও দৃষ্টান্ত। সহকর্মী সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে আরেক সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথমটি দেখবেন। কোথাও 2 থেকে 3000 ফুট উচ্চতার ভঙ্গুর পাহাড়, আবার কোথাও ভয়ঙ্কর গিরিখাত। আবহাওয়া পরিবর্তন হয় চোখের পলকে। একসময় এক পাহাড় থেকে দূরের অন্য পাহাড় ছিল কেবল দৃষ্টিতেই সীমাবদ্ধ। পাল্টে গেছে সেই চিত্র। 3 পার্বত্য জেলার বুক চিরে এখন দৃষ্টিনন্দন পিচ ঢালা সড়ক। দুর্গম পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যোগাযোগ। আর এই প্রতিবন্ধকতা দূর করতে 3 পার্বত্য জেলার সীমান্ত ঘেঁষে 1036 কিলোমিটার সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। প্রথম ধাপে এমন 317 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে এই নির্মাণ কাজটা ছিল বেশ কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং। অসাধ্যকে সাধনের সেই গল্পটাই আজ আপনাদের জানাবো। সীমান্ত সড়ক নির্মাণের বিশাল কর্মযজ্ঞ সহজ ছিল না মোটেই। উঁচু পাহাড়, গভীর খাত, ভূমিধস ও বৈরী আবহাওয়া মাথায় রাখার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য অক্ষত রেখে প্রকল্পের কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের 20, 26 ও 17 ইসিবির 600 সেনা সদস্য। যে জায়গায় ইনঅ্যাক্সেসিবল ছিল সে জায়গায় কিছু পারসিভ করে কিছু ডাটা অ্যাজাম্পশন করেছিলাম। এই জায়গাগুলোকে পরে আমাদেরকে মিট আপ করতে হয়েছে। নির্মাণ সহযোগী যে প্রতিষ্ঠানগুলো লাগে তাদের সাপোর্টগুলো, যেটা সমতলে খুব সহজেই পাওয়া যায়, বাট আমাদের এখানে পেটে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলে যোগাযোগ একটি বড় প্রতিবন্ধকতার নাম। যেখানে আগে যেতে 2 দিন 3 দিন লাগতো, সেখানে এখন 1 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে আমরা সেখানে সহজে পৌঁছাতে পারছি। সীমান্তের কাছাকাছি নির্মাণ সামগ্রী পরিবহন, যোগাযোগ সংকট ও শ্রমিক জোগাড় করা এ প্রকল্পের অন্যতম চ্যালেঞ্জ। যে দ্রব্যাদি ব্যবহৃত হয় সেখানে আমরা বিভিন্নভাবে চেক করি যাতে সঠিক গুণগত মান রেখে আমাদের কাজ শেষ করা যায়। বিভিন্ন কনসালটেন্টের সমন্বয়ে টিম গঠন করে এই বিষয়গুলো আমরা সমাধান করি। প্রথম ধাপে 3861 কোটি টাকায় 317 কিলোমিটার সড়ক নির্মাণ শেষ। দ্বিতীয় ও তৃতীয় ধাপে বাকি 667 কিলোমিটার নির্মিত হলে এটি হবে দেশের দীর্ঘ সড়ক নেটওয়ার্ক। ফিজিবল রোড কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সেই জায়গাগুলিতে মুভ করছি, অবস্থান করছি। নিরাপত্তা বাহিনী আমাদের, বিশেষ করে বিজিবি সহ অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তারা সেই জায়গায় সীমান্ত বরাবর এখন টহল দিচ্ছে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, খাগড়াছড়ি।